লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর এবং পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিয়েছে এলাকাবাসী। জেলার ৩ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ৩৪ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্তেও পুশিন চেষ্টার পর দুদিন ধরে ২৮ জন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এছাড়া নওগাঁর সাপাহার সীমান্তের শূন্য রেখায় অপেক্ষা করছে আরও ১৭ জন। সহকর্মীদের তথ্য ও ছবিতে রিপোর্ট। লালমনিরহাটের আদতমারীর দুর্গাপুর এবং পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে এলাকার লোকজন। ৩ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে ৩৪ জন। এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার শেষ রাতে আদতমারীর দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় ১২ জনকে ফেলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় এলাকার লোকজন তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে সেখানে অবস্থান নেয় বিজিবি। একইভাবে পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তের শূন্যরেখায় ১০ এবং ১২ জনকে রেখে যায় বিএসএফ। তারা সবাই বাংলাদেশে ঢুকতে না পেরে শূন্যরেখায় অবস্থান নেয়। ৩ সীমান্তে বিজিবির কড়া টহল চলছে। এলাকার লোকজনকে থাকতে বলা হয়েছে সতর্ক অবস্থায়। Come to legal way, yes, but it is illegal way. Yes, same thing I am saying to you. It's a illegal way to push to. They came here last night from India, We are not and it is pushing of that thing. It is pushing by BSF. যদি এভাবে আবার পুশিং করার চেষ্টা করে ইন্ডিয়া, তাহলে এটা আসলে খুব দুঃখজনক। আমরা আসলে এটা মেনে নিতে পারতেছি না, আর আমরা এটা অ্যালাউ করবো না কখনো। রাত 4:30টার দিকে জানতে পারলাম আমি অসুস্থ, যে ইন্ডিয়ান বিএসএফ 3 জন মহিলা, একটা পুরুষ, একটা বাচ্চাকে পুশব্যাক করতেছে বাংলাদেশের। আটক করার পর সীমান্ত 925 ফিলের ওই পাশে আপাতত পুশব্যাকের লোক 3 মহিলা, 1 পুরুষ, 1 বাচ্চা আপাতত ওখানে রয়েছে। এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে 2 দফায় পতাকা বৈঠকের পরও কমেনি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের উত্তেজনা। এই উত্তেজনার মধ্যেই ওই 28 জন ঝোপের মধ্যে খোলা আকাশের নিচে শূন্যরেখায় অবস্থান করছেন। সকালে খাদ্যের সন্ধানে তাদের শূন্যরেখায় আম গাছ থেকে আম পাড়তে ও এদিক সেদিক ছুটতে দেখা গেছে। অন্যদিকে জনবল বৃদ্ধি সহ সীমান্তে কঠোর নজরদারি ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। নতুন করে আরও সদস্য বাড়ানোর পাশাপাশি নজরদারি বাড়াতে পরীক্ষা খনন শুরু হয়েছে। আমাদের বিজিবির প্রতিরোধে তাদেরকে আমরা 16 রাইডের ওপারে ভারতের অভ্যন্তরেই রাখার জন্য সমর্থ হয়েছি। তো ইতিমধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে। এদিকে নওগাঁ সাপাহার সীমান্তে হাপানিয়া ও খোলমুডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় 17 জনকে রেখে যায় বিএসএফ। 16 বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান। হাসিবা আলী বর্ণা, ৭১। লালমনিরহাট সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। তিনি আছেন আদিতমারীর দুর্গাপুর সীমান্তে। মিলন, এই মুহূর্তে দুর্গাপুর সীমান্তের কি অবস্থা দেখছেন আপনি? যাদের পুশিন করার চেষ্টা করা হয়েছিল তাদের অবস্থানটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, এবং অন্য যে 2 সীমান্ত সেই পরিস্থিতি নিয়েও আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন আমাদের। সারা আমি যদি লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তের কথা বলি, এবং দুর্গাপুর সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে একটা পতাকা বৈঠক ব্যাটালিয়ন পর্যায়ে এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকালে। বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি বিএসএফকে সাড়া দিলে বিএসএফ কোনো প্রকার সাড়া দেয় নেই। পক্ষান্তরে যে শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট সীমান্ত এবং পাটগ্রামের বাউরা সীমান্ত, এই 2 সীমান্তে প্রায় 34 জন বাংলা ভাষাভাষী তারা সীমান্তে শূন্য রেখার মধ্যে তারা অবস্থান করছে। যেহেতু বিজিবি বিএসএফ এর এদের মাঝে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত না হওয়ার কারণে ঝুঁকির মধ্যে এই 34 জন এই বাংলা ভাষাভাষী তারা নোম্যাস ল্যান্ডের মধ্যে অবস্থান করবে। যেহেতু আপনি জানেন যে যেহেতু সেখানে বিদ্যুৎ নাই, পানি নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, এবং প্রাকৃতিক দুর্যোগ যেহেতু উত্তর অঞ্চলে দেখা দিয়েছে, এখানে যেহেতু বৃষ্টি বাদল হলে যে এই পরিবারগুলো যে থাকার যে একটি কোনো স্থান নাই, শুধু বাংলাদেশের
বিজিবির পক্ষ এবং গ্রামবাসীর পক্ষ থেকে একটি ছাতা তাদেরকে দিয়েছে। একটি ছাতাতে তারা জুবুথুবু করে সারাদিনতে প্রচণ্ড রৌদ্রের মধ্যে তারা সেখানে কাটিয়েছে। এবং এছাড়াও যে শ্রীরামপুর সেখানেও সংবাদ নিয়েছি, সেখানেও একই অবস্থা, নোম্যান্সল্যান্ডে শূন্যরেখা অবস্থান করছে। এবং অন্য অন্য জায়গায় যে বাংলা ভাষাভাষীরা তারা প্রায় মানবতা জীবনযাপন করছে। এবং বিজিবির পক্ষ থেকে আমাদের জানিয়েছে যে প্রথমে একদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় দুপুরের পূর্বে, কিন্তু বিএসএফ তারা অস্বীকার করার কারণে তারা তাদেরকে নিয়ে যায় নাই। এখন রাত কিভাবে এই মিলন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি। লালমনিরহাট সীমান্ত পরিস্থিতির আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। এদিকে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনে পরাজয়ের চাপ সামলাতেই মমতা ব্যানার্জি এমন মন্তব্য করতে পারেন। প্রয়োজনে এ বিষয়ে দিল্লির কাছে ব্যাখ্যা চাওয়া যেতে পারে বলে তাদের মত। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। 15 বছর পর হারের দেখা পাওয়ায় পশ্চিমবঙ্গে বেশ কোণঠাসা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এমনকি 50-এর অধিক বিধায়ক বিদ্রোহ করে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেসের সব কমিটি ভেঙে দিয়েছেন মমতা। সাংগঠনিক ভাঙন আর ভাতিজা অভিষেক ব্যানার্জির নেতৃত্ব নিয়ে অসন্তোষ ও বিদ্রোহ দেখা দিয়েছে দলে। এ অবস্থায় এক রাজনৈতিক অনুষ্ঠানে হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो, ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। এমন এক সময় মন্তব্যটি সামনে এসেছে যখন বাংলাদেশ ভারত আবারও নিজেদের মধ্যে আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে। এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে দুদেশেই। মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও হয়েছে ভারতে। তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ নিয়ে মন্তব্যে আগ্রহী নন। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। তার এই অবস্থানকে সঠিক বলে মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্র টু রাষ্ট্র যে পররাষ্ট্র নীতির ফ্রেম, সেইটা থেকে আমাদের বিচ্যুত হওয়া ঠিক হবে না। এই ধরনের কোনো মন্তব্যের মধ্যেই রাষ্ট্র হিসেবে অথবা যদি বলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়া কোনোভাবেই উচিত হবে না। মানে আমরা যদি রিয়্যাক্টও করি, এই দুটো ফ্রেমের বাইরে গিয়ে আমাদের রিয়্যাক্ট করা উচিত। তাদের মতে এ বিষয়ে দিল্লির কাছে ব্যাখ্যা চাওয়া যেতে পারে। গ্রাসরুট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছে, তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা বেড়ে গেছে। তো উনি হয়তো বা এই অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্যও অনেক অংশে কিন্তু উনি এবং সেন্টারে যে বিজেপি গভর্নমেন্ট আছে তাদেরকে ইম্বারেস করার জন্য এবং ভারত বাংলাদেশের সম্পর্ক যে রিসেট যদি না হয়, এই তিনটি জিনিসের জন্য উনি করতে পারেন। কিন্তু এটার জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চয়ই দিল্লির। তো আমাদের মনে হয় ওনাদের কাছ থেকে এর এক্সপ্লেনেশন জানতে চাওয়া উচিত। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির খেলায় বাংলাদেশ যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে বিশেষ সতর্ক হওয়া জরুরি বলেও মনে করছেন তারা। যেটা হয় যে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। নাদিয়া শারমিন, 71, ঢাকা। গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানান তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। হিমেল মাহবুব জানাচ্ছেন বিস্তারিত। একটা ভিন্ন নাম প্রয়াত রাজনীতিবিদ ও শ্রমিক নেতা মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি সাংগঠনিকভাবে ছাত্র ইউনিয়নের রাজনীতি। এতে বক্তারা প্রয়াত এই দুই নেতার সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। তারা ভাই যে স্বপ্ন দেখেছেন, যে লড়াই করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। সভাপতির ভাষণে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন বটবাহিনী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। নানামুখী ষড়যন্ত্র, নানা ধরনের প্রচারণা, সেই প্রচারণার সঙ্গে বটবাহিনীর একটি শব্দ আমরা পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে এমন কোনো অশ্রাব্য ভাষা নাই যেটা প্রয়োগ করা হয় না আমাদের নেতৃবৃন্দের সম্বন্ধে বলতে। আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে।
এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল গণতন্ত্র হত্যা করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাধারণ জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার কথা জানান বিএনপি মহাসচিব। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। তুরস্ককে বিশেষ ইকোনমিক জোন বরাদ্দ দিতে চায় বাংলাদেশ। আজ যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন হতে পারে বলে মনে করেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি আরো বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ অবস্থান বহন করে। সুফিয়ান ফারাবির রিপোর্ট। বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন হাকান ফিদান ও খলিলুর রহমান। সংবাদ সম্মেলনে আলোচনার বিষয় তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, তুরস্কের জন্য বিশেষ ইকোনমিক জোন বরাদ্দের বিষয়ে কথা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি, জাহাজ নির্মাণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী নেওয়ার বিষয়গুলোও এই বৈঠকে গুরুত্ব পেয়েছে। আমরা তুরস্ককে বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতা করতে চাই। একই সঙ্গে বিনিয়োগ আনতে তুরস্কের সহযোগী সংস্থাকে বাংলাদেশের বিনিয়োগের প্রস্তাব করছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার যে সুযোগ তৈরি হয়েছে তা তুরস্ক কাজে লাগাতে পারে। ব্যবসা বান্ধব পরিবেশ বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম। আর দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী গ্রহণের আহ্বান জানাচ্ছি। এছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় তুরস্কের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। Every time I visited the camps, I visited the Turkish hospital. This is one of the best ways that Turkey has been helping the Rohingya refugees. Beyond your support to resolving this crisis, your actions regionally as well as internationally. অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক একটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারে। ব্যবসা বাণিজ্য বাড়ানোর দিকেই বিশেষ মনোযোগ আছে দেশটির। বাংলাদেশের আজকের বৈঠকে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থাগুলোয় একসাথে কাজ করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করেছি। ঢাকার সঙ্গে প্রতিরক্ষা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা রাখে আঙ্কারা, এমন বার্তাও দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন বিশ্বমঞ্চে গুরুত্ব বহন করবে বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আমরা একটি বিস্তৃত পরিসরে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং এটিকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর আরও শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করার জন্য সম্ভাব্য উদ্যোগগুলো খতিয়ে দেখছি। তবে এই প্রেস কনফারেন্সে আমন্ত্রিত সাংবাদিকদের প্রশ্ন করার অনুমতি ছিল না। অন্যদিকে বাড়তি নিরাপত্তার বিষয়টিও ছিল চোখে পড়ার মতো। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। এদিকে কক্সবাজার সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার বিকেলে ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারে পৌঁছান তিনি। এরপর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রওনা হন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। তিনি উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে যান এবং সেখানে তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর ১৭ নম্বর ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্ট ও তুর্কি দিয়ানেত ফাউন্ডেশন কার্যালয় এবং ১৬ নম্বর ক্যাম্পে টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি পরিচালিত বহুমুখী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। গরম আর টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনে দেশের ৮ বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে।
আপাতত দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের আশঙ্কা নেই, তবে জুন, জুলাই ও আগস্টে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যদিও এ সময় এল নিনোর প্রভাব খুব বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা নেই। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। শুক্রবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন। সূর্যের তাপ কিছুটা কম থাকায় স্বস্তি ছিল জনজীবনে। দুপুরের দিকে থেমে থেমে বৃষ্টি যেন আরেকটু স্বস্তি যোগ করেছে তাতে। এতদিন গরম ছিল, রিক্সা চালাইতেই পারি নাই। আজকে একটু ঠান্ডা পড়ে রিক্সা নিয়ে বাইরে হয়েছে আর কি। আজকে আবহাওয়া একটু শীতল দেখা যেতেছে, একটু টুকটাক মানুষ বের হয়েছে। গেল কয়েকদিনে অনেক গরম অসুস্থতে আজকে বের হয়েছে আর কি। অনেক ভালো লাগতেছে, আবহাওয়া অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। স্বস্তির এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেলেও তা দীর্ঘস্থায়ী হবে না। গত কয়েকদিন যেরকম একটানা হিটওয়েভ দেখতে পেয়েছি, মনসুনে হয়তো বা এরকম আমরা হিটওয়েভ দেখতে পারবো না। টেম্পারেচারটা একটু বেশি থাকবে নর্মালের চাইতে, কিন্তু দেখা যাবে কি যে কয়েকদিন বৃষ্টি হবে তখন টেম্পারেচারটা সহনশীল থাকবে। আর বিক্ষিপ্তভাবে 2-1 দিন বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে ওই সময় একটু টেম্পারেচারটা বৃদ্ধি পাবে। তবে আগামী 3 মাসে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এ সময় বর্ষা মৌসুমের কারণে এল নিনোর তেমন কোনো প্রভাব পড়বে না। আমাদের বর্ষাকালে যেহেতু এল নিনোটা অ্যাক্টিভ হচ্ছে মানে সামারের শেষে, আমার মনে হয় যে আমরা খুব বেশি এর দ্বারা ভোগান্তিতে হয়তো বা পড়বো না। বর্ষাকালে হয়তো বা টেম্পারেচারটা নর্মালের চাইতে একটু বেশি থাকবে, এবং যেহেতু আপনি জানেন যে সাবকন্টিনেন্টে আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, আমরা হয়তো বা অনেকটা সহনশীল পর্যায়ে থাকতে পারবো। এদিকে বর্ষাকালে প্রধান নদ নদীর পানি সমতল বাড়লেও আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যে আমাদের রিভারগুলোর যে প্রেজেন্ট কন্ডিশন, সেখানে পানি কোন লেয়ারে আছে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। অর্থনীতিকে সবুজে রূপান্তর করে শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সাথে জল সহনশীল পৃথিবী গড়তে এগিয়ে আসতে হবে সবাইকে। বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে উঠে এসেছে এমন সব অভিমত ও বক্তব্য। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির অন্যতম বড় আন্তর্জাতিক উদ্যোগ। 1972 সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর 5 জুন দিবসটি পালিত হয়ে আসছে। এবছর দিবসটির প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা। দিবসটি উপলক্ষে সকালে গুলশানে শব্দ সচেতনতা সমাবেশ করে পরিবেশ অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশ সহ কয়েকটি সংগঠন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন একদল তরুণ। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা শ্রমিকদের জন্য নিশ্চিত করতে হবে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও জলবায়ু সহনশীল কর্মপরিবেশ। একই সঙ্গে সবুজ অর্থনীতিতে রূপান্তরের পথে শ্রমিকদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তারা। কর্মক্ষেত্রে একটা নিরাপদ পরিবেশ থাকা এবং সেই সাথে হিট স্ট্রেস এই জিনিসগুলো থাকা প্রচণ্ড জরুরি আমরা মনে করি। এই জন্যই আমরা দাবিটা জানাচ্ছি যে জাস্ট ট্রানজিশন বর্তমান জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের এই দিনে জাস্ট ট্রানজিশনটা অনেক বেশি জরুরি। পরিবেশ দূষণের ডিরেক্ট প্রভাবটা মূলত আমাদের শ্রমজীবী ভাই বোন যারা আছেন, যারা প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজ করছেন, বিশেষ করে যারা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন, যারা ডেলিভার হিসেবে কাজ করেন, তারা সবচেয়ে বেশি এর প্রভাবটা কিন্তু ফিল করে। তো আমরা এই জন্য চাচ্ছি যে সরকারের কাছে আমাদের দাবিটা হচ্ছে যে পরিবেশ আন্দোলনে যে কোনো ধরনের কর্মসূচি, যে কোনো ধরনের পলিসি হোক না কেন, সেখানে যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এর বিকল্প নেই বলে মনে করেন আয়োজকরা। এখন একটা হিটওয়েভ চলছে, সেখানেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের তাপমাত্রা কিন্তু বাড়ছে। তো এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য, আসলে আমাদের পরিবেশকে সুরক্ষা রাখবার জন্য আমাদের গাছ লাগানোর কিন্তু কোনো বিকল্প নাই। তো এটা যদি সবাই মিলে করি তাহলে আসলে একসময় আমরা নিশ্চয়ই আর এই হিটওয়েভের মতো এরকম তীব্র তাপদাহে আমরা আসলে ভুগবো না। আমরা যে কটা গাছ লাগিয়েছি, আমরা বিশ্বাস করি যে এক একটা অক্সিজেনের ফ্যাক্টরি আমরা লাগিয়ে দিয়ে গেলাম আমাদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য।
টেকসই উন্নয়নের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, জলবায়ু সহনশীল ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলাই হোক বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গীকার। সবাইকে একসাথে নিয়ে আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট অ্যাকশন সব কিছু আমাদের মোকাবিলা করতে হবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। রাজবাড়ী দৌলতদিয়ায় আবারও ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ল একটি বাস। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রী নামিয়ে দেওয়ায় কোনো হতাহত হয়নি। কারণ নিখোঁজের অভিযোগও নেই। ডুবে যাওয়া বাসটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। চালক ও হেলপারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মেহেদী হাসানের তথ্য ছবিতে রিপোর্ট। শুক্রবার ভোর 4:30টার দিকে যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এসবি পরিবহনের একটি বাস। 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতিয়া 7 নম্বর ফেরিঘাটে এসে পৌঁছে। ঘাটে সব যাত্রী নেমে যাওয়ার পর করবী ফেরিতে ওঠার সময় পন্টুনের ডালা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মায় পড়ে যায়। এ সময় সাঁতরে তীরে ওঠেন বাসের চালক ও তার সহকারী। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খালি গাড়িটির ড্রাইভার সাহেব এবং হেল্পার সাহেব পন্টুনে উঠানোর মুহূর্তে বাসটি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা করবী ফেরির পেছন সাইডের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। বাসটি ডুবে যাওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গোয়ালন্দ ইউনিট, রাজবাড়ী ইউনিট, মানিকগঞ্জের পাতুরিয়া ইউনিট এবং ফরিদপুর থেকে ডুবুরি ইউনিট আমি সহকারে দ্রুত ঘটনাস্থলে আসি। বাসের যাত্রীরা জানান, সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগেই তারা বাস থেকে নেমে যান। গাড়িটা যখন আসছিল, হেলপারটা হ্যান্ডেল থেকে পিছলিয়ে নেমে যাচ্ছিল, আর ড্রাইভার গাড়ি নিয়ে এত স্পিডে গেছে, মানে আমি বলতে পারবো না। মূলত ব্রেক ফেলি হয়েছে আর জোরে চালানোর জন্যই পড়ে গেছে। গাড়িতে যারা ছিল সবাই সেফলি নামতে পারছে। ঘটনার পরপরই বাসটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর বাসটি শনাক্ত করে ক্রেন দিয়ে উপরে তোলা হয়। যেহেতু আমাদের কোনো যাত্রী ছিল না বাসে, আমরা কিন্তু কোনো যাত্রী পাইনি এবং কেউ দাবিও করেনি, এবং যাত্রীরা যারা ছিল তারাও নিশ্চিত করেছে তারা আগেই সবাই নেমে গিয়েছে। যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান। এর আগে গত 25শে মার্চ এই ফেরিঘাটের 3 নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় পানিতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এতে 26 জনের মৃত্যু হয়। এ ঘটনার প্রায় 2.5 মাস পর আবারও একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ যাত্রীসহ এলাকার লোকজন। মনিরা কাজুরি, 71। ঈদের ছুটি গেল সপ্তাহে শেষ হলেও এখনো রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। শুক্রবার ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে আজও দেখা গেছে যাত্রীদের চাপ। ট্রেন ছাড়া বাসেও ফিরছেন নগরবাসী। এদিকে টিকিটের ভাড়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে বিস্তারিত। ঈদের ছুটি শেষ হয়েছে রবিবার। সোমবার থেকে খুলেছে অফিস আদালত। তবে ছুটি শেষ হওয়ার 4 দিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনের চিত্র। ছুটির দিন হলেও ঢাকামুখী মানুষের রয়েছে ভিড়। ট্রেন বিলম্বে ছাড়া গন্তব্যে পৌঁছতে দেরি হলেও পরিবার পরিজনের সাথে ছুটি কাটিয়ে সন্তুষ্ট তারা। লেট আসছে, ট্রেন ছিল 8টায়, উঠলাম 9টায় ছাড়লো ট্রেন। আস্তে আস্তে আবার সকাল 9টা হয়ে গেল, প্রায় 12 ঘন্টা। প্রচুর লোকজন ছিল, অর্থাৎ টিকিট ছাড়া টিকিট কেটে, এবং অনেকে অভিযোগ করলো যে হচ্ছে টিকিট কাটার পরেও তিনি বসতেই পারেননি। পরিবার সহ ঈদ করতে গেছিলাম, সবাই মিলে ভালোভাবেই করছি। টিকিট পাইতে একটু সমস্যা হয়, ছাড়তেই লেট হয়েছে 1.5 ঘন্টা, পৌঁছতেও কিছু লেট হইল। না, ভোগান্তি হয় নাই আমাদের, ভালোই ছিল, কোনো অসুবিধা হয় না এখানে। হ্যাঁ, ভালোভাবে ফিরতে পেরেছি, তো অনেক ভালো লাগছে। ট্রেন ছাড়াও বাসেও রাজধানীবাসী টিকিট পেতে ভোগান্তির পাশাপাশি ভাড়া নিয়ে জানালেন মিশ্র প্রতিক্রিয়া। 150 টাকার ভাড়া 200 টাকা নিচ্ছে। আমরা হোমনা থেকে আসছি। ঈদ ভালোই কেটেছে আমাদের, বাট টিকিট পেতে ভোগান্তি হয়েছে। বাট রাস্তায় অনেক জ্যাম, বাট ভাড়ার কোনো বাড়তি ভাড়া নেই। ভাড়া যেটা ছিল রিজনেবল ভাড়াই ছিল আমাদের। আগে 700 টাকা ছিল, এখনো 700 টাকা নিচ্ছে। এদিকে রবিবার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, তাই একদিন হাতে রেখে আগেই রাজধানীতে আসছে শিক্ষার্থীরাও। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।